আশুতোষ নিরাপত্তা নিয়ে কি বারবার করে প্রশ্ন উঠছে না পরপর নানান ঘটনার পর? দেখো, দুটো তিনটে কথা বলতে হবে। এতগুলো কথা বললেন এখানে বিজেপি এবং রেড কর্তারাও বললেন। ব্যাপার হচ্ছে, দেখো, মোদিজি বলে দিয়েছেন যে জীবন বিমা করিয়ে নাও, মেডিক্লেম করিয়ে নাও এবং ট্রেনে চাপো। এটা জনগণকে বলে দিয়েছেন, এটা বোঝা যাচ্ছে খুব ভালোভাবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দেখো এনসিআরবি ডেটা কি বলছে, এটা আমি বলছি না, তুমি বলছো না, এনসিআরবি বলছে। কি বলছে? যে প্রায় 1.5 লাখের ওপরে মৃত্যু হয়েছে 2017 থেকে এই 2023 অবধি। বাকিগুলো এখন কাউন্টিং। হ্যাঁ, ওইখানে গুগল দেখে লাভ নেই, একটু এনসিআরবি ভেতরটা দেখো। হ্যাঁ, ভেতরটা দেখো। আশুতোষ এবং দেবজিৎ দুজনকে একটুখানি আটকাবো। এই মুহূর্তে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে আমাদের 2 প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে একেবারে ঘটনাস্থল থেকে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এবং চক্রধরপুর হাসপাতাল থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি সৌরভ চৌধুরী। প্রথমেই শ্রেয়সীর সঙ্গে কথা বলে নেব। শ্রেয়সী, ইতিমধ্যেই যে প্রশ্নটা উঠছে যে কি করে এই ঘটনা ঘটলো, কেউ কোনো খোঁজ খবর পেল না, মালগাড়ি ডিরেল এবং তারপরে চলে এলো অপরদিকে এক্সপ্রেস ট্রেন। কেন? তুমি গ্রাউন্ড জিরোয় রয়েছো, কি ছবি উঠে এলো শ্রেয়সী? দেখো শিলাদিত্য, প্রথমে একটা জিনিস জানিয়ে রাখি যে এক্ষেত্রে মালগাড়ি আগে ডিরেল্ড হয়েছে এবং তারপরে মালগাড়ির যে দুটো কামরা, মালগাড়িটা ডাউন লাইন দিয়ে যাচ্ছিল, আপ লাইনে, পাশের ঠিক আপ লাইনে মালগাড়ির দুটো কামরা, সেই দুটো কামরা গিয়ে পড়ে এবং সেখান থেকে তখন 120 কিলোমিটার স্পিডে আসছিল হচ্ছে আপ লাইনে যাচ্ছিল মুম্বাই মেল, এবং মুম্বাই মেল মালগাড়িতে সেখানে ধাক্কা খেয়ে কিন্তু আস্তে আস্তে করে এবং মুম্বাই মেলের গায়ে কিন্তু কার্যত ঘষা লাগার চিত্র একবারে স্পষ্ট, এবং ধাক্কা খেয়ে ঘষা খেতে খেতে এগুলো এগিয়ে সেক্ষেত্রে মুম্বাই মেলটা ডিরেল্ড হয়ে গেল। এটা খুব স্পষ্ট। অর্থাৎ মালগাড়ির যে দুটো কামরা, এই মুহূর্তে কিন্তু সেই দুটো কামরার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। তোমাকে দেখাবো যে এইটা হচ্ছে ডাউন লাইন, এবং এই ডাউন লাইনে দেখতে পাচ্ছ যে মালগাড়িটা এখানে রয়েছে। মালগাড়ির এই একটা ওয়াগান, যদি রেলের ভাষায় বলা যেতে পারে, তাহলে এই একটা ওয়াগান ডিরেল্ড হয়ে রয়েছে আর এই একটা ওয়াগান ডিরেল্ড হয়ে রয়েছে। এবং এই দুটো ওয়াগান ডিরেল্ড হওয়ার যে অভিঘাত, সেই অভিঘাতে যদি বলি পেছনের দিকে কয়েকটা ওয়াগান কিন্তু ডিরেল হয়ে রয়েছে। কিন্তু এবার তোমাকে আরো একটা চিত্র আমাকে দেখাই। এইটা কিন্তু মালগাড়িটা শুরু নয়, মালগাড়ির যে শুরুর দিকটা, সেই শুরুর দিকটা হচ্ছে এই পাশটায়, যে দিকটাতে আমি এই মুহূর্তে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো, এই দিকটা হচ্ছে মালগাড়িটা এই পাশ থেকে এসে এই পাশে যাচ্ছিল। এই দিকের চাকাটা দেখো, এই দিকের চাকার কিন্তু একটা চাকাও কিন্তু ডিরেলড অবস্থায় নেই। অর্থাৎ একটা চাকাও কিন্তু মালগাড়ি সামনের দিকে যাচ্ছিল, সামনের দিকে অনেকগুলো ওয়াগান, সেগুলো এগিয়ে গেল, একটা চাকাও ডিরেলড অবস্থা প্রত্যেক অবস্থায় আছে। কিন্তু ঠিক মাঝখানের যে অংশটাতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেই অংশেই কিন্তু দুটো পরপর ওয়াগান, সেই দুটো ওয়াগান কিন্তু ডিরেল্ড হয়ে গেল। তোমাকে আবার একবার সেই চিত্র দেখাবো, যে পেছনের দিকে দেখালাম যেখানে মালগাড়ির সামনের দিকের কোচগুলো একেবারে সবকটা ওয়াগান একদম ঠিকঠাক রইল, মাঝের এই দুটো ওয়াগানই কিন্তু কার্যত ডিরেল্ড হলো। এখন এখানেই কিন্তু প্রশ্নটা তৈরি হচ্ছে যে সামনের দিকের ওয়াগানগুলো একদম ঠিকঠাক চলে গেল, মাঝখানের দুটো ওয়াগান হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে দুটো ওয়াগান ডিরেল্ড হলো। এবং তোমাকে আর একটা চিত্র দেখাই যে এই ওয়াগানগুলোই কিন্তু কার্যত ডিরেল্ড হলো, ডিরেল্ড হয়ে এটা পাশের দিকে চলে গেল। পাশের দিকে যে আপলাইন রয়েছে, এই যে এইখানটা দিয়ে দেখাবো, আমার সহকর্মী জয়ন্তকে দেখাতে বলবো, এইখানটা দিয়ে দেখতে পাচ্ছ যে পাশের দিকে ডিরেল্ড হয়ে সেটা পাশের আপলাইনে চলে গিয়ে আপলাইন থেকে তখন স্পিডে 120 কিলোমিটার স্পিডে তখন বম্বে মেল আসছিল, এবং সেখানেই কিন্তু কার্যত সে বম্বে মেল ঘষা খেতে খেতে এগিয়ে গেল, এবং তারপর বম্বে মেলটা ডিরেল্ড হয়ে সেক্ষেত্রে পাশে পড়ে গেল। কিন্তু এইখানে প্রশ্নটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মালগাড়িটার সামনের অংশের যে ওয়াগানগুলো, সেই ওয়াগানগুলো একেবারে ঠিকঠাক গেল, এইখানে মাঝখানে যে এই দুটো ওয়াগানের কি এমন ঘটনা ঘটলো যে এই দুটো ওয়াগান কিন্তু ডিরেল্ড হলো। আবার যদি একটু পেছনের দিকে যাই, তাহলে পেছনের দিকে যেটা দেখতে পাবো আমরা, যে এই ওয়াগানগুলোর অভিজ্ঞতায় 2-4টে ওয়াগানের ক্ষেত্রে সেক্ষেত্রে কিছুটা এফেক্ট রয়েছে, কিন্তু পরের ওয়াগানগুলো কিন্তু সেইভাবে সেক্ষেত্রে ডিরেল্ড হয়নি। অর্থাৎ পরের ওয়াগানগুলোর চাকাগুলো কোনো একটা জায়গায় অল্প বিস্তর সেক্ষেত্রে নিচে পড়েছে, অল্প বিস্তর লাইন থেকে সরেছে, কিন্তু সেইগুলো ডিরেল্ড হলে যেভাবে ডিরেল্ড হতে হয় সেইভাবে ডিরেল্ড হয়নি। ফলে খুব স্পষ্ট যে মালগাড়ির এই দুটো কিছু একটা ঘটনা ঘটলো, ডিরেল্ড হলো। এখন এখানে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি সেই ঘটনা ঘটলো যাতে এই দুটো ওয়াগান ডিরেল্ড হলো, সামনের দিকের কোনো ওয়াগান ডিরেল্ড হলো না, এমনকি পেছনের দিকেও কিন্তু তার একটা ব্যাপক কোনো প্রভাব পড়লো না। এটা প্রথম প্রশ্ন। তাহলে কি কোনো একটা জায়গায় এই দুটো ওয়াগানের জোড়া লাগানোর জায়গা বা এই দুটো ওয়াগানে কোনো একটা ব্যালেন্সিংয়ে কিছু একটা প্রবলেম হলো, যেখানে স্পষ্টতই রেলের রক্ষণাবেক্ষণের বিষয়টা কিন্তু উঠে আসছে। পাশাপাশি দ্বিতীয় যে প্রশ্নটা আসছে, যে এই ট্রেনটা যখন একটা ডিরেল্ড হলো, তার ঠিক কতক্ষণের মধ্যে মুম্বাই মেল পাস দিয়ে পাস
করলো, তার কারণ এই ট্রেনটা যে ডিরেল হলো তার খবর কি কন্ট্রোলে গিয়ে পৌঁছলো না? কন্ট্রোলে যদি পৌঁছতো তাহলে সেক্ষেত্রে মুম্বাই মেল অর্থাৎ পাশেই ঠিক রয়েছে, উল্টো দিকে মুম্বাই মেল আসছিল, তাহলে মুম্বাই মেলের সেক্ষেত্রে চালককে আগে থেকে সতর্ক করে কেন দেওয়া হলো না? তাহলে তার স্পিডটা সেক্ষেত্রে কমে যেত। সেক্ষেত্রে কেন সেই সতর্কতা করা হলো না? অর্থাৎ কতক্ষণে এই ট্রেনটা ডিরেল হওয়ার কতক্ষণের মধ্যে পাশে মুম্বাই মেল আসলো, সেটাও কিন্তু প্রশ্নের মধ্যে রয়েছে। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে সামগ্রিকভাবে কিন্তু খুব স্পষ্ট যে কি এমন ঘটলো। প্রথম প্রশ্ন হচ্ছে কি এমন ঘটলো এই জায়গাটায় যেখানে মালগাড়িটার সামনের ওয়াগানগুলো বা পেছনের ওয়াগানগুলো কোনোটাতে কোনো সেভাবে ক্ষতি হলো না, মাঝখানের এই দুটো ওয়াগানই কিন্তু কার্যত রেল লাইন থেকে সেই দুটো বাইরের দিকে একেবারে শ্রেয়সী আমাদের সঙ্গে থাকো। শ্রেয়সীরই প্রশ্ন, কি এমন ঘটনা ঘটলো যার ফলে কিন্তু এই অভিঘাতের পরিস্থিতি তৈরি হলো? সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি সৌরভ চৌধুরী। সৌরভ এই মুহূর্তে হাসপাতালে রয়েছে। সৌরভ, এই মুহূর্তে যাদের চিকিৎসা চলছে ঠিক কি পরিস্থিতি, কি জানতে পারছো এই মুহূর্তে? দেখো, কি কারণে দুর্ঘটনা ঘটেছে সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়, তবে সেই দুর্ঘটনার জেরে এই মুহূর্তে তুমি লাইন দিয়ে যতগুলো বেড দেখতে পাচ্ছ সেই প্রত্যেকটা বেডেই কিন্তু ওই অভিশপ্ত ট্রেনে যে সমস্ত যাত্রীরা ছিলেন তারা কম বেশি যারা আহত হয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে ভর্তি আছেন। আমি আহতদের কাছ থেকেই একটু জেনে নেব যে সেই সময় ঠিক কি এমন ঘটনা ঘটেছিল যে এই ঘটনা ঘটলো, বা আপনার তখন কি অবস্থায় ছিল? তখন তো আমি সেই অবস্থায় আমি ঘুমাচ্ছিলাম, তো ঘুমন্ত অবস্থায় একটা আওয়াজ হলো পিকট গেছে, তো আর গাড়ি কাঁপতে কাঁপতে আমরা ছিটকে পড়ে গেলাম বাইরে, একদম নিচে পড়ে গেলাম। নিচে পড়তে আমার মাথায় ফেটে যায়। তারপরে উপর থেকে আরো সব ব্যাগ পেটি আমার ঘাড়ে, অন্য লোকও পড়লো। কতজন ভর্তি হয়েছে? এইখানে 20 জনের মতো ভর্তি আছে। 20 জন? হ্যাঁ, 20 জনের মতো ভর্তি। সবার আঘাত গুরুতর? হ্যাঁ, কিছু লোকের গুরুতর আঘাত আছে। একদমই। এখানে যারা ভর্তি হয়েছে শিলাদিত্য, তাদের মোট 22 জন। এই উপরে যারা আছেন তাদের সেখানে সংখ্যাটা 17, এবং ঠিক এর নিচে আরেকটি ওয়ার্ড আছে সেখানে 5 জন। আমি আরেকটু এগিয়ে যাচ্ছি, এখানে একজন সহকারী ড্রাইভার যিনি ওই ইয়েতে ছিলেন তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। দাদা, একটু আপনাকে বিরক্ত করছি, हिंदी में या बंगाली में बोल सकते हैं? बोलिए। आप तब किस स्थिति में थे जब ये घटना घटे? हम काम कर रहे थे अपने बर्थ पर। अच्छा, आप तब ड्राइवर की सीट में नहीं थे? नहीं, ड्राइवर हम टीटीआई। अच्छा, आप टीटीआई। अच्छा, तब क्या हो रहा था? हम अपने बर्थ पर आपका ईएफटी एंट्री कर रहे थे। टैब होता है जो, टैब में काम कर रहे थे, ईएफटी एंट्री कर रहे थे। तब ये घटना? हाँ, तभी अचानक एक बार में एकदम मन पूरा बोगी हिलने लगा। हाँ, एकदम 6-7 मैंने सेकेंड में पूरा एकदम अंधकार एकदम हो गया। कोच का जो ड्राइवर था, वो कार था, वो उन लोग का हालत कैसा? उन लोगों को तो हम देख भी नहीं पाए। हम तो जब हुआ उसके बाद हमको बाहर निकाला गया, रेल की पटरी पर बैठे थे, हम बैठाया गया था फर्स्ट एड के लिए। একেবারে ধন্যবাদ সৌরভ। আর সৌরভ, এই মুহূর্তে হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তাদের শারীরিক অবস্থা ঠিক কি তুলে ধরছে, এবং তারই সঙ্গে টিটি যিনি ছিলেন তার বক্তব্য কিন্তু একই সঙ্গে তুলে ধরা হচ্ছে। আশুতোষ, আমি একটু আটকে ছিলাম নিরাপত্তার প্রসঙ্গে। 6 থেকে 7 সেকেন্ডের মধ্যে পুরো বিষয়ে ঘটে গেল এবং সকলেই যথেষ্ট চিন্তা এবং অবাক হয়ে গেল। দেখো, আরো আমার 2-3টা পয়েন্ট আছে, যেটা যে দেখো ভ্যাকেন্সি রেলে 3 লাখের ওপরে কি করে হয়? রিক্রুটমেন্ট নেই, লোক নেই, চালাবে কি? লোকও যারা পাইলট, তুমি জিজ্ঞেস করো বুম নিয়ে তোমার রিপ্রেজেন্টেটিভ আছে, তাদের উপর যে মেন্টাল প্রেসার, কি করে তারা তো পারফর্মই করতে পারছে না। আরও কয়েকটা কথা বলি, শোনো। 323 মানে 323তম রিপোর্ট পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে বলছে যে সিআরএস, যেটা হচ্ছে কমিশন অফ রেলওয়ে সেফটি, সেটা 8 থেকে 10% অ্যাক্সিডেন্ট মাত্র তারা ইনভেস্টিগেট করছে। কেন? মাল্লিকার্জুন খাড়গে আমাদের নেতা পার্লামেন্টে বলেছে মোদিজি এবং তার রেলমন্ত্রী অবভিয়াসলি গায়েব থাকে, এখনও গায়েব আছে, যেমন কবচ পাওয়া যায় না। এবং দেখো বালাসোর ইনসিডেন্ট তোমরা জানো, তারপরে যে কবজের ইমপ্লিমেন্টেশনের কথা বলা হয়েছিল সেটা কোথায় আজ অবধি হয়েছে? কেউ দেখাতে পারবে না। আমি তোমার একটা ডেটা তুলে ধরি, রাষ্ট্রীয় রেল সুরক্ষা কোষ মোদিজির তৈরি করা, কি বলছে? 75% ফান্ড কমিয়ে দেওয়া হয়েছে। এখন বিজেপির নেতারা এখন খুঁজে বেড়াবে এগুলোর উত্তর, কেন দিতে পারে না পার্লামেন্টে, এখানেও দেবে না, আমরা জানি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।